নির্বাচনের ৮০ ঘন্টা আগে ডক্টর ইউনূস সরকার বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছেন। কি ঘটেছে, কেন ঘটেছে, এত কঠোরতা কেন, বা এইটা নিয়ে ইউনূস সরকারের কাজ করা কি জরুরি ছিল? কিসের ইঙ্গিত? জরুরি আলোচনা। দর্শক, আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর নিয়ে তীব্র উত্তেজনা। বন্দরে আন্দোলন, ধর্মঘট, ইজারা চুক্তি করতে পারবে কি পারবে না, বিদেশিদের কাজ দিতে পারবে কি পারবে না, নানান বিষয় নিয়ে আন্দোলন চলছে। বামপন্থীরা, যারা সবসময় একটা ইউটোপিয়ান জগতে থাকেন, সবকিছুতে সাম্রাজ্যবাদ দেখেন, তারা তো আন্দোলন করছেই। বিএনপি আন্দোলন করছে বাম চেতনা থেকে নয়। বিএনপি গ্লোবালাইজেশনে বিশ্বাসী, বিএনপি বিদেশি ঠিকাদারকে কাজ দেয় বিশ্বাসী। এটা বিএনপি সরকার আমলেই নিয়মিত করত। যুক্তরাষ্ট্রের কোম্পানি, কানাডার কোম্পানিকে দিত, বাংলাদেশের কোম্পানি তার এগুলো পারে না, এটা পুরনো। কিন্তু বিএনপি এখন আন্দোলন করছে মূলত চাঁদাবাজির দাবিতে। আপনি একটু কল্পনা করেন যে চাঁদার দাবিতে, চাঁদাবাজি করার অধিকারের দাবিতে আন্দোলন, এটা দেখেছেন কোথাও? হ্যাঁ, এখন চট্টগ্রাম বন্দরের দিকে তাকান, এটা দেখছেন। এই যে জাতীয়তাবাদী শ্রমিকদের সংগঠন, তারা বিভিন্ন নামে বেনামে আছে, তারেক রহমান নির্দেশে তারা কাজ করছে। আমির খসরু মাহমুদ চৌধুরী এদেরকে তদারকি করেন। তো এরা এই জাতীয়তাবাদী এই কথিত গোষ্ঠী, তারা বিদেশিদেরকে বন্দর পরিচালনার কাজ দিতে রাজি না, এবং নতুন টার্মিনাল নিয়োগ, নির্মাণ বা এই ধরনের কাজ কিচ্ছু দিতে রাজি না। তারা নাকি কাজ করবে না, তারা একদম অচল করে দিবে। ১,০০০ কোটি টাকার উপর অলরেডি ক্ষতি হয়ে গেছে। কেন? কারণ বিদেশিরা যদি এটা পরিচালনা করে তাহলে চাঁদাবাজি করা যাবে না। তো চাঁদাবাজি করার দাবিতে, নইলে আমাদের বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য, গতিশীল করার জন্য এআই ভিত্তিক উন্নত পণ্য খালাস সিস্টেম বা অন্যান্য ম্যানেজমেন্ট, আর এই চট্টগ্রাম বন্দরে যে কি পরিমাণ দুর্নীতি হয় কাস্টমসে আমরা জানি, কে না জানে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ছিলাম, মাস্টার্সে পড়তাম, তখন যারা বিসিএস টিসিএস দিত, ওদের মধ্যে একটা চিন্তা ছিল যে কোন ক্যাডার হতে চাও। অনেকে বলতো কাস্টমস ক্যাডার। কাস্টমস ক্যাডারে কোনো ভাব আছে নাকি? তুমি এডমিন বা পুলিশ হবা, একটা ভাব আছে, ফরেন ক্যাডার হবা। কিন্তু অনেক মেধাবী বলতো যে আমি কাস্টমস হব। কি জন্য? কাস্টমস হলে অল্পের মধ্যে, কিসের ওই ফরেন ক্যাডার হলে তুমি বৈধভাবে 20 বছর চাকরি করে যে পরিমাণ টাকা পয়সা হবে, কাস্টমসে তুমি 2 বছর চাকরি করলে এটা হবে। যদি চট্টগ্রামে পোস্টিং পাওয়া যায় পোর্টে, তাহলে তো কথাই নেই, এক রাতে 1 কোটি টাকাও পাওয়া যায়। অথচ চাকরি করে 1 কোটি টাকা সারা জীবনও মালিক হওয়া যায় না বৈধভাবে, কারণ খরচ করতে হয় না তার। কিভাবে? যে এই 1,000 কোটি টাকার একটা অবৈধ চালান আসবে, ওটা ছাড়পত্র দিয়ে দিবা, একটা সাইন দিয়ে দিবা, 1 কোটি টাকা তুমি পাবা। এরকম হয়। আমরা জানি তো, আমাদের বন্ধু বান্ধব যারা কাস্টমসে চাকরি করেন, একজন ফুলে ফেপে, মানে বিশাল অবস্থা, রাতারাতি। তো এই যে মহা দুর্নীতি, বাংলাদেশে যদি প্রশ্ন করা হয় সবচাইতে বড় বড় অঙ্কের চাঁদাবাজি এবং দুর্নীতি হয় কোথায়? ডেইলি, রুটিন মাফিক, দায়েমি চাঁদাবাজি, দায়েমি সুন্নত আছে না, এরকম দায়েমি চাঁদাবাজি কোথায় হয়? উত্তর হচ্ছে চট্টগ্রাম বন্দরে। হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়ে যায়, তার প্রভাব পড়ে পুরো অর্থনীতির উপর। ইউনূস সরকার এটা খুব সিরিয়াসলি নিচ্ছে, আজিব যে নির্বাচনের পর কি হবে এটাও তাদেরকেই ঠিক করতে হবে, এবং তাদের দায়বদ্ধতা রয়েছে। অতএব এখান থেকে একটা বিষয় অ্যাটলিস্ট নিশ্চিত হওয়া যায় যে ইউনূস দায় এড়িয়ে পিঠ বাঁচিয়ে চলে যেতে চাচ্ছেন না। পরবর্তী বাংলাদেশের গতি প্রকৃতি নির্ধারণ করে দিয়ে যাচ্ছেন। প্রয়োজনে এত সহজে ক্ষমতা হস্তান্তর করবে না, শেষ দেখে ছাড়বে, এরকম প্রস্তুতি ইউনূসের আছে। বন্দর নিয়ে তাদের যে অবস্থান, এটা থেকে এটা বোঝা যায়। নইলে ফাইলটা নিচে রেখে দিলেই বিএনপির চান্দাবাজরা চুপ হয়ে যেত।
কিন্তু না, শেষ পর্যন্ত ঘাট ধরে, যেমন সরকারের সিদ্ধান্ত জানিয়েছে বন্দরের ধর্মঘট ইস্যুতে হার্ড লাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের। এই জন্য ইউনূস সরকার এসে সাহস করেছিল যে না, এই চাঁদাবাজি বন্ধ করতে, বিদেশিরা পরিচালনা করুক, চাঁদাবাজি পিছন থেকে ঢুকে যাবে। কিন্তু না, এটা বিএনপির এস্টাবলিশমেন্ট করতে দিবেন। এখন তারা আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের যারা আছে তারা বিএনপির সাথে লিয়েজু করে আছে। এই কারণে এই চাঁদাবাজির দাবিতে তারা চট্টগ্রাম বন্দরে তারা অচল অবস্থা সৃষ্টি করছে এবং আন্দোলন করছে চাঁদাবাজির অধিকারের দাবিতে। বিদেশিদের পরিচালনা করতে দেয়া যাবে না বন্দর, এর অর্থ হচ্ছে যে আমরা চাঁদাবাজির অধিকার চাই, এছাড়া কোনো যুক্তি নেই। পৃথিবীর সব দেশের উন্নত বন্দর ইন্টারন্যাশনালি রিনাউন্ড কোম্পানিকে দেওয়া হয় পরিচালনা করতে, দুবাই থেকে শুরু করে সৌদি আরব, ভারতের ওটাও ডিপি ওয়ার্ল্ড বা এরকম আরো অনেকে চালায়। পৃথিবীর যত অভিজাত বা উন্নত বন্দর, ব্যস্ত বন্দর, সবগুলো প্রফেশনাল কোম্পানি ম্যানেজমেন্ট করে, ওই দেশের সরকার করে, বিষয়টা এরকম না। আর বাংলাদেশের শ্রমিক সংগঠনের লোকজন এটা নিয়ন্ত্রণ করে, হাজার কোটি টাকার ক্ষতি অলরেডি করে ফেলেছে। আর শেষ মুহূর্তে এই বিষয়টার একটা দৃশ্য ক্লাইম্যাক্স এসেছে হাইকোর্টের একটা রায়ের ফলে, যার ফলে নির্বাচনের আগ মুহূর্তে চট্টগ্রাম বন্দর নিয়ে তীব্র উত্তেজনা রাজনীতিতে। এখন সাধারণত যেটা আমরা সন্দেহ করছি, নর্মালি যতই জটিলতা হোক ওই ফাইল টেল নিচে রেখে দিতে, আরে নির্বাচন নিয়ে আছে, কিসের বন্দর টন্দর, ওটা রাখো যেভাবে আছে চলুক, ওটা যারা ক্ষমতা আসবে তারা দেখবে, হওয়ার কথা ছিল এটা। কিন্তু না, এটা বিএনপি সব ধর্মঘটের সাথে জড়িত, তাদের তালিকা করেছে, তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থেকে শুরু করে কঠিন অলরেডি ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে, চিঠি টিটি দেয়া, এমনকি সেনাবাহিনী পাঠিয়ে সতর্ক করা, সব করেছে। এমনকি ওদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে এরকম একটা পরিস্থিতিও তৈরি হয়েছিল, বা ভয়ভীতি যা দেখানো তা করেছে, যার ফলে ওই বিএনপি পন্থী চাঁদাবাজির দাবিতে আন্দোলনকারী শ্রমিকরা ভয়ে তারা মধ্যরাতে বিজ্ঞপ্তি দিয়ে আন্দোলন স্থগিত করেছে, যেটা জাতীয় নির্বাচনে 80 ঘন্টা আগের খবর। তারপরে 80 ঘন্টা আগে ইউনূস আঙ্গুল বাঁকা করে বিএনপিকে নাকানি চুবানি খাওয়াই তাদেরকে সোজা করতে পারত। সোজা করা এটা সিরিয়াস কিছু না। দেখেন, এক ফজু পাগলা বের হয়েছিল না বাংলাদেশে, ফজু পাগলার উৎপাতে মিডিয়া অতিষ্ঠ ছিল, আমরা অতিষ্ঠ ছিলাম। খালি আমাদেরকে পাঠাতো অনেকে যে ভাই এই ফজু পাগলায় কিছু বলেন, আজকে এইটা বলছে, সকালে একবার বলি ধোলাই দিই, সন্ধ্যায় আবার একজনে পাঠায় যে ভাই আবার দেন, এই যে নতুন এইটা বলছে। পুরো অতিষ্ঠ ছিলাম আমরা। সে ফজু পাগলাকে কিভাবে জামাত সাইজ করেছে দেখেছেন, একদম সাইজ হয়ে গেছে, শেষ, ফজু পাগলা শেষ। প্রিয় দর্শক, মধ্যরাতে বিজ্ঞপ্তি দিয়ে বন্দরের ধর্মঘট স্থগিত করলে আন্দোলনকারীরা। মধ্যরাতে কেন? চূড়ান্তভাবে আঙ্গুল বাঁকা করেছেন, দেখেছেন যে আর পারা যায় না, ইউনূস সাইজ করে দিয়েছে। বিএনপি পন্থী শ্রমিকরা ইউনূসের সাইজের শিকার হয়েছে নির্বাচনের 80 ঘন্টা আগে। চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। 8 ফেব্রুয়ারি দিবগত রাতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ নেতা মোহাম্মদ হুমায়ুন কবির, সব বিএনপি, এবং কত কিছু ঘটেছে না, এভাবে সাইজ করা হচ্ছে। অতএব এই চাঁদাবাজদের দমন করা যে কঠিন এবং কিছুটা করছে আপনারা দেখতে পাচ্ছেন, এর খেলা সামনে বাকি আছে। একটু সাময়িক বিরতি। একটা কথা আমি খুঁজে পাই না আমাদের দেশে তো নিষ্পাপ মানুষজন আছে 2-4 জন, আলেম ওলামাও আছে 2-4 জন, যাদের জন্য এই দেশটা টিকে আছে। কিন্তু আল্লাহ, মহান আল্লাহ পাক আমাদেরকে কি একটু রহমত করবে না, যে আমাদের একজন দূরদর্শী নেতা যে আমাদের দেশটাকে একটু রক্ষা করবে, নিজের জীবনের বিনিময়ে হইল দেশের জন্য একটা রোল মডেল হবে। দর্শক শ্রোতা, গতকালকে কিছু লোক এসে বলে যে ভাই আপনার সম্পর্কে এত বদনাম। তা আমি বলছি ভাই, আমি যেই কথাগুলো বলি, আপনি এই কথাগুলো আজকের বলেন, 10 দিনের মধ্যে দেখবেন আপনারে
শয়তান বানায় দিছে, ইবলিস শয়তান বানায় দিছে। কারণ শত্রু তৈরি করার জন্য একটা জিনিস শুধু আপনাকে করতে হবে, মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলেন। কোনো কিছু রাগঢাক করবেন না, ভয় পাবেন না, সরাসরি একটা বাস্তবতা তুলে ধরেন, দেখবেন আপনার শত্রুর আর বদনামের অভাব নাই। ইলিয়াস হোসেনরা তখন ভিডিও বানাইবো, পিনাকিরা ভিডিও বানাইবো, অমুকে ভিডিও বানাইবো, আপনারে পচায় ছেড়ে দিব। আপনার শুধু একটা কাজ করতে হবে, সত্য কথা বলবেন, সত্য কথা বলবেন, আপনার কোনো খানা নাই। আর দেখেন না আমার শোয়ের ভিতরে কত লোকজন, বিএনপির লোকজন আমার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। সত্য কথা বলা বাদ দেয়া যাবে? আমি যে কথাটা বলছি, ব্ল্যাকমেইলের জগতে আপনারা ঢুকে গেছেন যখন আপনারা ভারতের মধ্যে ঢুকে যান। মুজিব যখন ফারাক্কার বাদ 2 সপ্তাহের জন্য ওপেনের কথা বলছিল, মন থেকে মুজিব কিন্তু এটা চায় নাই, মুজিব এটা আদৌ চায় নাই। কিন্তু মুজিবের আর কোনো জায়গাও ছিল না, মুজিবকে যেভাবে কোণঠাসা কইরা ফেলাইছিল, মুজিব বাধ্য হইয়া দিচ্ছে। আপনারা জানেন না, বাধ্য হইয়া দিচ্ছে। আপনারা কি জানেন বেগম জিয়াকে যেভাবে 90-এর দশকে সরকার গঠনের পর থেকে যেভাবে ব্ল্যাকমেইল করা শুরু হয়েছে, ভদ্রমহিলা নিজের ভুলগুলোর থেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিজেকে দূরে সরানোর চেষ্টা করতেন, করেছেন মরার আগের দিন পর্যন্ত। উনি দেশবাসীর উপরে অত্যাচার, জুলুম একটা সিদ্ধান্তকে বেগম জিয়া চালায় দিতে চান নাই। এখন কথা হচ্ছে, বিএনপির তারেক রহমানের মধ্যে তো শহীদ জিয়ার রক্ত, বেগম জিয়ার রক্ত থাকলেও তার তো এর কিচ্ছু নাই, চরিত্র নাই, সাহসিকতা নাই, সচ্চরিত্র নাই, নীতি নাই, দূরদর্শিতা নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই। আছে কি জানেন? ভোগ। আমি হাওয়া ভবন করব, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করব। আমি যদি ফেল করি, আব্বাজানরা আছে, আমাকে সাহায্য করবে। এই সবক তাকে কে দিছে? র। এই সবক তারে কে দিছে? হাসিনা। আপনারা কি মনে করেন হাসিনা প্রায় প্রতিদিন তারেক রহমানের সাথে এখন কথা বলে, তাকে গাইড করে কোন জায়গায় কি করতে হবে? হাসিনাও তারেকরে কইতেছে, তারেক তুই একলা না, আমারও এরকম কত ভিডিও আর কত ছবি দিয়া সাইজ করছে, বেশি পারিস না, তার চাইতে শান্তি মতো 15-20 বছর বাচ্চা থাকবি আর অ্যাক্টিভ থাকবি, ভারত তোরে নাইরে চেরা রাখবে। কষ্ট হইতেছে আমার কথাটা বিশ্বাস করতে? মনে রাখেন, আপনাদের নেতা তারেক রহমানের পাশে শুধু ডালিয়া না, বহু ডালিয়া মালিয়া কালিয়া বসে রয়েছে, উলঙ্গ ভিডিও নিয়া, উলঙ্গ ছবি নিয়া। তারা বাংলাদেশকে একটা স্বাক্ষরের মধ্যে সবকিছু জলাঞ্জলি করে দেবে। দর্শক শ্রোতা, আমার মনেও এক এক সময় আগুন জ্বলে। আমি চিন্তা করি, আমি যদি সব কিছু দুমড়ে মুচড়ে ধ্বংস করে বাংলাদেশটাকে যদি সঠিক পথে আনতে পারতাম। গালিগালাজ করি, চিল্লাই, মনে হয় আগুন জ্বালায় দেই কুত্তার বাচ্চাদের একত্র করে। যেন বাংলাদেশ থেকে মুছে যায়, দুঃশাসন যেন বাংলাদেশ থেকে মুছে যায়। রাগে মনে হয় আমি আমার নিজের আঙ্গুল কেটে ফেলি। কারণ এসব হায়নারা আমার দেশটাকে প্রতিনিয়ত ধর্ষণ করে তাদের মিথ্যার দ্বারা, আমার দেশটাকে ধর্ষণ করে তাদের অসৎ উদ্দেশ্য দিয়ে, আমার দেশমাতাকে তারা ধর্ষণ করে ভারতের সাথে সম্পর্ক। একটু চিন্তা করে দেখবেন। আমি অনেক সময় আপনাদেরকে অনেক কথা শোনাই যেগুলো আমার আদর্শের সাথে যায়। এই কথাগুলোকে একটু চিন্তা করেন, তারপরে সিদ্ধান্ত নেন আমাদের দেশটা কোন দিকে যাবে।
সাবজেক্ট এভাবেই আসা উচিত। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের শো।